আসসালামু আলাইকুম। তো আজ আমরা কথা বলবো বাংলাদেশের পেপ গার্দিওলা খ্যাত মাস্টারমাইন্ড কোচ কাবরেরাকে নিয়ে। ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে কাবরেরা স্যাক হয়েছে। আসন্ন মার্চের যে ম্যাচটা আছে সেখানে ডাগ আউটে দেখা যাবে না আমাদের মাস্টারমাইন্ড কোচ কাবরেরাকে। তো চলুন আজ আমরা জেনে নেই মাস্টারমাইন্ড কোচ কাবরেরাকে বাদ দিলে কি সিন্ডিকেটটাকে বাতিল হয়ে যাবে, নাকি এর পিছনে লুকে আছে আরো অন্য কেউ। চারদিকে সিন্ডিকেটের গর্জন, এটাই আমাদের মাস্টারমাইন্ড কাবরেরার অর্জন। দুঃখের বিষয় এটাই যে আজকের যে অবস্থা তার জন্য শুধুমাত্র কাবরেরাই দায়ী। 2022 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের ফুটবলের দায়িত্বে আসেন কাবরেরা। মাস্টারমাইন্ড কোচ কাবরেরার অধীনে বাংলাদেশ দল 34টি ম্যাচ খেলেছে, যেখানে হারের সংখ্যা 17টি, জয়ের সংখ্যা 9টি এবং ড্র মাত্র 8টি। অর্থাৎ বলা যায় তার উন্নতির থেকে ব্যর্থতার গল্পটাই সবচেয়ে বেশি। এখন জেনে নেওয়া যাক কাবরেরার এই অধঃপতনের মূল কারণটা কি। কোচ হিসেবে কাবরেরার অধঃপতনের মূল কারণ হচ্ছে তার কিছু প্রিয় শিষ্য, যাদের যোগ্যতা না থাকার ফলেও তারা কোনো এক বিশেষ কোঠায় দলে বারবার সুযোগ পেয়ে যাচ্ছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সোহেল, সাদ এবং ফাহিম। এরা কোন যোগ্যতায় জাতীয় দলে সুযোগ পাচ্ছে বারবার, সেটা হয়তো এখনো সবার অজানা। জামাল ভুঁইয়া, কিউবা মিচেলের মতো সাবলীল খেলোয়াড় থাকার সত্ত্বেও তারা একাজে সুযোগ না পেয়ে সুযোগ পাচ্ছে বারবার ফ্লপ করা এই প্লেয়াররা। বাংলাদেশ দলে অন্যতম ঘাটতির স্থান হচ্ছে স্ট্রাইকার। আমাদের স্ট্রাইকার পজিশনে আমরা দেখতে পাই বিশ্ববিখ্যাত ফাহিমকে, যার জাতীয় দলে ১৯ ম্যাচে গোল রয়েছে মাত্র একটি। তার ভারতের বিপক্ষেও অবস্থান ছিল খুবই খারাপ। কিন্তু বারবার ফাহিম কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছে সেটাই ভাববার বিষয়। যেখানে আমাদের হাতে ছিল অফুরন্ত চয়েস, আমাদের হাতে ছিল প্রবাসী ফুটবলার জায়ান হাকিম ও ট্রেভর ইসলামের মতো বড় বড় খেলোয়াড়রা, কিন্তু আমাদের বাফুফে যেন এখানে নীরব ভূমিকা পালন করেই যায়। বাংলাদেশের অন্যতম আলোচিত এমিলিয়ানো মিতুলের কথা তো না বললেই নয়। তিনি যেন গোলকিপার হয়েও হাত দিয়ে বল ধরতেই চান না। এই সময় তো একটা কথা বলাই যায়, এমিলিয়ানো মিতুলের থেকে যেন কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি ভালো গোলকিপিং করতে পারে। কিন্তু এখানেও দলে জায়গা হয়নি সম্ভাবনাময় প্রবাসী খেলোয়াড় সাইফের। বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতির স্থান হচ্ছে আমাদের দলের ডিফেন্স লাইন, যেখানে আমরা বিগত কিছু ম্যাচে দেখতে পেয়েছি আমরা যেখানে লিড ধরে রাখতে পারিনি শুধুমাত্র আমরা ডিফেন্স দুর্বলতার কারণে। যোগ্যতা না থাকা সত্ত্বেও সাত কেন বারবার জাতীয় দলের একাদশে চান্স পাচ্ছে সেটাই ভাববার বিষয়, যেখানে আমাদের হাতে রয়েছে প্রবাসী ফুটবলার ভ্যান্ডার নিলয়ের মতো প্লেয়ার। অবশেষে বাফুফে জানিয়ে দিয়েছে অফিসিয়ালি ভাবে যে মার্চের ডাগ আউটে দেখা যাবে না কোচ কাবরেরাকে। এখন প্রশ্ন, যদি কাবরেরা বিদায় হয়েই যায় তাহলে কে হতে যাচ্ছেন আমাদের বাংলাদেশ দলের পরবর্তী কোচ। এখানে সবচেয়ে বড় নাম উঠে এসেছে নারী ফুটবলার কোচ পিটার বাটলারের কথা, যিনি নারী ফুটবলকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তবে আমার ব্যক্তিগত মতামত পিটার বাটলারকে ছেলেদের দলে না আনার জন্য। কারণ পিটার বাটলার বর্তমানে নারী দলটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলেছেন। অন্য একজন কোচ এসে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে গেলে অনেকটা সময় লাগবে, যেটা আমাদের হাতে বর্তমানে নেই। নারীদের সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। আমি বলছি না পিটার বাটলার খুব একজন খারাপ, পিটার বাটলার অবশ্যই ভালো একজন প্রোফাইলের কোচ। তার অধীনে নারীরা অনেক ভালো পারফরমেন্স করেছে। তিনি যদি এখন দায়িত্ব পরিবর্তন করেন, আগামী সাফ চ্যাম্পিয়ন টুর্নামেন্টে নারী দল ক্ষতিগ্রস্ত হবে। পুরুষ দলের জন্য প্রয়োজন এমন একজন কোচ যার চোখে থাকবে জয়ের নেশা, যে সকল সিন্ডিকেটের বিরুদ্ধে একটা কথা বলতে পারবে, আমার দরকার জয়। এখানে দায় শুধু কোচ কাবরেরাকে দিলেই হবে না, এখানে বাফুফের দোষও সমানভাবেই দিতে হচ্ছে। বাংলাদেশের মানুষ যখন ক্রিকেট থেকে ফুটবলমুখী হচ্ছিল, তখনই বাফুফে যেন সিন্ডিকেটে ঘিরে ধরে। কখনো কখনো মনে হয় হামজা সমিত্রা অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে। যে দেশে প্রতিভার কোনো মূল্য নেই, সিন্ডিকেটই যেখানে মূল বিষয়, সেখানে তার ফুটবল এগিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা আশা করব জাতীয় দলের কোচ যে আসুক না কেন, সে যাতে শক্তিশালী মনোভাব সহ হয়, তার চোখে যেন জয়ের নেশা থাকে। তাহলে আমরা ভারত, মালদ্বীপ, নেপালের মতো দলগুলোর সাথে টক্কর দিতে পারবো। তো আজ এই পর্যন্তই। আপনারাও জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।